হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ভাইয়া পুরা আসসালামু আলাইকুম সবাইকে। হাই, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, সবাই যুক্ত আছে আজকে ক্লাসে। সবাইকে মিস করতেছিলাম, দ্রুত অ্যাড হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা বলো? কেমন আছো সবাই? যুক্ত হয়ে যাও দ্রুত, এখনই সবাই খাতাপত্র বের করে ফেলো। সবাই খাতাপত্র বের করে ফেললো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হবে, যেটাতে তোমরা বেসিক টু অ্যাডভান্স অনেক কিছুই শিখতে পারবা। গতকালকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস হয়েছিল, আজকে সেকেন্ড ক্লাস। বলো সবাই যুক্ত হয়ে যাও। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি সবাই কেমন আছো বলো? কি অবস্থা সবার? দ্রুত যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে, আজকে কিন্তু দেখো তামিম তামিম, খাদিজা শেখ, আতিয়া, আজকে কিন্তু তিনটা বই গিফট আছে। যে তিনজন সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবা, তিনজন তিনটা বই গিফট পাবা। তো যারা শুরু করো, বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, দ্রুত সবাই এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। ওকে, যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, এখনই বন্ধুদেরকে সবাই শেয়ার মেনশন করে দাও, এন্ড লেটস গেট স্টার্টেড। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আজকে তিনটা গ্রামারের বই গিফট করবো। আরমান, আরাব আছে, আফসানা, সূচনা। ভাই কেমন আছেন? এই তো উর্মি ইসলাম, খাদিজা, সাদিয়া, মোহাম্মদ শাহাদাত হোসেন, কেমন আছেন সবাই? ওকে, চলে আসলাম অ্যাডমিশনের ক্লাস করতে। যদি এইচএসসি 26 ব্যাচ খাদিজা শেখটেক ক্লাস অফ লাভ এন্ড ভালো, এটা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে বেস্ট। যারা 27-এর আছো আর 26 আছো সবাই। ওকে, আমরা গতদিন যে রুলস গুলো পড়েছিলাম তার পরবর্তী অংশ থেকে স্টার্ট করব। মজার ব্যাপার এবং আনন্দের সংবাদ হচ্ছে আজকেও কিন্তু তিনটা বই গিফট থাকবে। গত ক্লাসে যারা গিফট বিজয়ী নাম ঘোষণা করা হয়েছে, তোমরা কি চেক করেছো? গত ক্লাসের বই বিজয়ী হচ্ছে রাইমা আফরোজ, রিমা, মোহাম্মদ হাসনাত এবং কুঞ্জ, এই তিনজন। গত ক্লাসে রাইমা আফরোজ, মোহাম্মদ হাসনাত এবং কুঞ্জ, এই তিনজন বই বিজয়ী। আজকের ক্লাসে তিনজন বই বিজয়ী হবে এই বইটা। এটা আমার গ্রামারের বই, অ্যাডমিশন ইংলিশ গ্রামার। এটাতে অ্যাডমিশন মেমোরাইজিং পার্ট, গ্রামার পার্ট, ব্যালেন্স টু ফেলে রুল সহ সবকিছু বেস্ট হইতে পেয়ে যাবা। বিসিএস এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রশ্ন আপডেট সহ। ওকে, তো যারা আচ্ছা এলিফ, যারা ভাই বই পাই নাই গত ক্লাস, আচ্ছা যারা গত ক্লাসের মানে আজকে তিনজন পেয়ে যাবো। রাইমা আফরোজ, রিমি, তুমি বই গিফট পেয়েছো। রাইমা আফরোজ, রিমি একটু যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে রিমি, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করো। ওকে, আজকেও তিনটা বই গিফট আছে। কারা পাবা? যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে, ঠিক আছে? এমডি রিফাত মিয়া, কালকে অনেক অনেক মেনশন করছি। রিফাত, সুরা ইসলাম, প্রান্তি, শয়ন সর্দার, আলামিন, নীল আকাশ, সাবি আহমেদ, সবাই আজকেও তিনটা বই গিফট আছে। তো দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে রুলস গুলো পড়তেছিলাম। গতকালকে একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে গেলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সাবজেক্টের সাথে ভার্বের এই এগ্রি করা, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সত্যিকার অর্থে সাবজেক্ট যেটা এবং ভার্ব যেটা, এদের মধ্যে এগ্রি করাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রি কিভাবে করবে? অর্থাৎ যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখন ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্বও সিঙ্গুলার অক্সিলারি ভার্বই বসতে হবে। সিঙ্গুলার অক্সিলারি কে? ইজ, ওয়াজ, হ্যাজ। সিঙ্গুলার অক্সিলারি কে? সিঙ্গুলার অক্সিলারি হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল অক্সিলারি কে? প্লুরাল অক্সিলারি হচ্ছে
আর ওয়্যার এবং হ্যাভ, আর ওয়্যার হ্যাভ, এই বেসিক জিনিসটা আগে ভালো করে মাথায় ঢুকাও। আচ্ছা খাদিজা, আরমান, নিশু, নিশু কেমন আছো ভাই? পেইড ব্যাচের স্টুডেন্ট আমি। নিশু কেমন আছো? পড়াশোনা কেমন চলে? ওকে, নিভা আছে। আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে 3 জন স্টুডেন্ট পাবো আমার 3টা বই গিফট। আমরা অ্যাডমিশনের আজকে সেকেন্ড ক্লাস লাইভ ক্লাস করতেছি এবং এগুলো ফ্রি ক্লাস। অ্যাডমিশন ব্যাচের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। অ্যাডমিশনের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। ওকে দেখুন, তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল অক্সিলারি ভার্ব আর, ওয়্যার, হ্যাভ। দেখো অ্যাডমিশন ইংলিশের গ্রামার পার্টের পাশাপাশি যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কি জানো? সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, কারেক্ট স্পেলিং, ট্রান্সলেশন, প্রোভার্বস, প্রেজেন্ট ইডিয়মস, এই জিনিসগুলো কিন্তু সমানভাবে পড়তে হবে। শুধু গ্রামার পড়লে হবে না। কিন্তু যেটা হচ্ছে গ্রামার আমরা টিচাররা তোমাকে পড়াইতে পারি, গ্রামার আমরা তোমাকে শেখালাম, কিন্তু ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম যেটা মুখস্থ করা, ওইটা কিন্তু আমি মুখস্থ করলে তোমার মুখস্থ হবে না, ওইটা তোমার নিজেরই মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিজেরই মুখস্থ করতে হবে, ট্রান্সলেশন নিজেরই মুখস্থ করতে হবে, পড়তে হবে, কারেক্ট স্পেলিং নিজেরই শিখতে হবে, ফ্রেজেস এন্ড ইডিয়মস নিজেরই মুখস্থ করতে হবে। তো যেগুলো শিক্ষকরা আমরা টিচাররা পড়াইতে পারি সেগুলো হচ্ছে গ্রামার, কিন্তু যেগুলো আমরা টিচাররা তোমাদেরকে দেখা দিতে পারি কিন্তু আমরা সরাসরি পড়াই দিতে পারি না, সেটা হচ্ছে ভোকাবুলারি, মনে করো সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, ট্রান্সলেশন, এগুলা নিজেকে বাসায় বসে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 15টা এমসিকিউ আসবে। 15টা এমসিকিউ এর মধ্যে 7টা আসে গ্রামার থেকে আর 8টা আসে মেমোরাইজিং পার্ট থেকে, অর্থাৎ ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এই টপিকগুলো থেকে, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং এখান থেকে। এই কারণে একটু সিরিয়াস হতে হবে। তো দেখো আমরা সব সময়, আমি একটা কথা বলি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কখন জানো? যখন তুমি ভোকাবুলারি পড়েছো, যখন তুমি ভোকাবুলারি পারো। শুধু গ্রামার পড়ে দেখো 15টা এমসিকিউ এর মধ্যে 7টা আসে গ্রামার থেকে আর 8টা আসে মেমোরাইজিং পার্ট থেকে। তো এই 7টা গ্রামারের জন্য তুমি যদি শুধু ভাবো যে অ্যাডমিশন মানে গ্রামার, এটা কিন্তু ভুল। তুমি যদি জেনুইনলি চান্স পাইতে চাও তাহলে গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট দুইটাই তোমাকে সমানভাবে শিখতে হবে। তোমরা মেমোরাইজিং পার্ট কোনগুলো পড়তে হবে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আমার কোর্স প্ল্যান। এই কোর্স প্ল্যানটা সবাই দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে মেমোরাইজিং পার্ট কোন জিনিসগুলো আসলে পড়তে হবে। অ্যাডমিশনের প্রস্তুতিকে এই 2টা ভাগে ভাগ করা যায়। অ্যাডমিশনের প্রস্তুতিকে দেখো ভাইয়া, তোমাদেরকে কিছু কথা বলি আজকে যেগুলো তোমাদের সব সময় কাজে লাগবে। সেটা হচ্ছে অ্যাডমিশনে মানুষ এই জন্য ফেল করে না যে তারা পড়ে না। অ্যাডমিশনে পড়ে সবাই, এমন কোন স্টুডেন্ট নাই যে অ্যাডমিশনে পড়ে না। কয়েকটা কথা বলি তোমাদেরকে, আরেকটা জিনিস প্র্যাকটিক্যাল জিনিস দেখাই আসো। কারণ অ্যাডমিশনে ভুলটা যে জায়গায় সবাই করে সেটা সম্পর্কে তোমাকে আগে সচেতন থাকতে হবে যে ভুলের কারণে 93% স্টুডেন্ট ফেল করে সেই ভুল আমার করা চলবে না। দেখো যে ভুল সবাই করে সেই ভুল তুমি করলে হবে না। এখন দেখো অ্যাডমিশনে 93% স্টুডেন্ট ফেল করে। কেন ফেল করে জানো? 15টা এমসিকিউ হচ্ছে থাকবে পরীক্ষাতে। তো 15টা এমসিকিউ এর মধ্যে যদি তুমি 6টা এমসিকিউ কারেক্ট করতে পারো তুমি পাস, কিন্তু সেই 6টা এমসিকিউ ইংরেজিতে 15টার মধ্যে থেকে 6টা কারেক্ট করতে পারে না 93% স্টুডেন্ট, যে কারণে 93% স্টুডেন্ট ফেল করে। এখন প্রশ্ন যে ভাইয়া তাহলে এরা কেন ফেলটা করে? 6টা এমসিকিউ কারেক্ট করতে পারে না, মাত্র 6টা। হ্যাঁ, শুনতে এরকম মনে হয়, কিন্তু এটা খুব কঠিন কাজ। কেন কঠিন কাজ? অ্যাডমিশনকে যারা ভাবে যে অ্যাডমিশন মানে হচ্ছে শুধু গ্রামার, তারা কিন্তু ভুল পথে আছো। সবাই অ্যাডমিশনে এই যে 93% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করছে অ্যাডমিশনে, এরা সবাই ভাবতো যে অ্যাডমিশন মানে হচ্ছে শুধু গ্রামার, অ্যাডমিশন মানে হচ্ছে শুধু গ্রামার, আমি গ্রামার পড়লে অ্যাডমিশন ইংরেজিতে পাস করে যাব। ভুল। 15টা এমসিকিউ এর মধ্যে 7টা টপিক আসে গ্রামার থেকে আর 8টা টপিক আসে, 8টা কোশ্চেন আসে মেমোরাইজিং পার্টের এই 6টা টপিক থেকে। কে কে দেখো, একটা সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম থেকে একটা কোশ্চেন, অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন, যেটা ভোকাবুলারি আর কি। তো সিনোনিম অ্যান্টোনিম দুইটা 2 মার্কস। এখন ভোকাবুলারি না পড়লে জীবনেও সিনোনিম অ্যান্টোনিম সে পারবে না, সেই স্টুডেন্টটা যে ভোকাবুলারি পড়বে না, এই 2 মার্কস চলে গেল। দেখো 15টা এমসিকিউ এর মধ্যে 2টা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে। এছাড়া এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কখনো একটাও দেয়, কখনো দুইটাও দেয়, দুইটা দেয় সাধারণত প্রিপজিশন থেকে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মনে করো রেসপন্সিবল ফর, এখন রেসপন্সিবল এর পরে ফর বসে,
অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, অ্যাওয়্যার অফ মানে সচেতন, এরকম নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট প্রিপজিশন বসে একটা নির্দিষ্ট তথ্য দেয়, এটাকে বলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করার বিষয়, গ্রামার না যে আমি তোমাকে পড়াইলাম রাইট ফর্ম ভার্বস, ট্যাগ কোশ্চেন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ সব পড়াইলাম, সাবজেক্ট ওয়াইজ কিন্তু এটা কি আমি পড়াইতে পারবো? এটা তোমাকে নিজেকে ভাষায় বসে পড়তে হবে। ট্রান্সলেশন এন্ড প্রভাবস, ট্রান্সলেশন এবং প্রবাদ প্রবচন, এখানেও কোনো রুলস নাই, গ্রামারের কোনো রুলস না, গ্রামাটিক্যাল কোনো ব্যাকরণ না, কিচ্ছু না, জাস্ট পড়ার বিষয়। 2000 ট্রান্সলেশন পড়লে যেটা আসুক পরীক্ষাতে নিশ্চিত তোমার কমন পেয়ে যাবা। এই ট্রান্সলেশন প্রভাব যেটা আসুক তুমি কমন পেয়ে যাবে যদি 2000 এর মতো পড়ো। এটা তোমার কাছে ইংলিশের যে বই আছে সেই বইতেই তুমি পেয়ে যাবা, তোমার ইংলিশের যে বই কিনো অ্যাডমিশনে সেটাতেই তুমি পেয়ে যাবা। এরপরে কারেক্ট স্পেলিং 1 মার্কস নিশ্চিত, ট্রান্সলেশন 1 মার্কস, কারেক্ট স্পেলিং বানান শুদ্ধি। এখন এই বানান শুদ্ধি এটা কোনো গ্রামার না, এটা কোনো রুলস নাই, এটা কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, কিচ্ছু নাই। কমিটি বানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে, দেখো কমিটি, COMMITTEE, তো এটা আছে MTE এর স্কয়ার, অর্থাৎ M দুইটা T দুইটা E দুইটা, এটা আছে MTE এর স্কয়ার, হ্যাঁ M দুইটা T দুইটা E দুইটা, COMMITTEE, তো কমিটি বানান আসছে। এখন এই বানান এটা টিচার তোমার পড়ানোর কিছু না, নিজে বাসায় বসে পড়তে হবে। গ্রামার আমরা সব তোমাকে কমপ্লিট করে দিব আমি, আমার পেইড ব্যাচ 1 তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাডমিশনে। এইবারে আসতেছে ফ্রেজেস এন্ড ইডিয়মস, ফ্রেজেস এন্ড ইডিয়মস নিজে বাসায় বসে পড়তে হবে। দেখো আজকের ক্লাসে কিন্তু 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে 3টা বই কিন্তু গিফট পেয়ে যাবা। ক্লাসটা যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আর আগামী কালকের ক্লাস 9টায় হবে, আগামী কালকে অ্যাডমিশন ইংলিশের ক্লাস আছে, সেটা হবে আগামী কালকেটা রাত 9টায়। এখন দেখো তাহলে কিভাবে তোমাকে শেষ করতে হবে। ফ্রেজেস এন্ড ইডিয়মস এখান থেকে 1 মার্কস নিশ্চিত পাবা, আর হচ্ছে গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্ব থেকে 1 মার্কস নিশ্চিত পাবা। তো এই যে গ্রামারের কোশ্চেনস গুলার বাইরে মেমোরাইজিং পার্টের এই যে টপিকটা, এই টপিক থেকে 8টা প্রশ্ন আসে, সব ডাব্বা মারে এই 8টাতে। গ্রামার থেকে যে 6টা বা 7টা কোশ্চেন আসে সেখান থেকে 3টা 4টা সবাই পারে, কিন্তু এই যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েশন, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং, ফ্রেজ, ইডিয়মস, গ্রুপ ভার্ব, আর ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা প্রশ্নের 4টা অপশন আছে ABCD, 4টাই তোমার কাছে মনে হবে উত্তর। এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের একটা বৈশিষ্ট্য। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবা তুমি দেখবা কোশ্চেন করা হয়েছে তার 4টা উত্তর আছে, ক খ গ ঘ বা ABCD, মনে হবে 4টাই উত্তর। অনেক প্রশ্ন এমন আছে যেগুলো তুমি একটা আনসার করছো, মনে করো সি নাম্বারটা, এরপরে মনে হবে এ না দাগাইলে মন পড়তেছে না, মানে তুমি একটা অপশন দাগাইছো, হ্যাঁ একটা অপশন ফিল আপ করছো, বৃত্ত ভরাট করছো, মনে করো 13 নম্বর কোশ্চেনে বি নাম্বারটা তুমি অ্যান্সার করো, তারপরে মনে হবে ডি দাও দাগাই, ডিটাও না দাগাইতে পারলে মন ভরতেছে না, এরকমও কোশ্চেন দাবিতে হবে। সো ভাই এরকম মনে হচ্ছে যে পারবো, কিন্তু সত্যিকার অর্থে যদি গ্রামারের পাশাপাশি এই মেমোরাইজিং পার্টটা না পড়ো তাহলে 93% স্টুডেন্ট ফেল করে এই মেমোরাইজিং পার্টের কারণে, গ্রামারের কারণে না। গ্রামার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমি তোমাদেরকে আগেও দেখাইছি, আবার আরেকবার দেখাই, যারা বি ইউনিটের আছো, সি ইউনিটের আছো, এ ইউনিটের আছো, মোটামুটি সবার এই যে 15টা টপিক এইখান থেকে প্রশ্ন হয়। সো এই টপিকগুলো খুব সিম্পল। দেখো এই যে কন্ডিশনালস থেকে এটা তোমরা পারবা, টেন্স পারবা, ভয়েস চেঞ্জ পারবা, পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, এই যে কোশ্চেনস গুলো আসে গ্রামারের, এই 6টা বা 7টা কোশ্চেনের মধ্যে 3টা 4টা গ্রামারের সবাই পারে, কেউ 3টা পারে, কেউ 4টা পারে, কিন্তু এই গ্রামারের জন্য কেউ ফেল করে না অ্যাডমিশনে, ফেল করে মেমোরাইজিং পার্টের জন্য। আর আমার পেইড ব্যাচে এই কারণে গ্রামারের পাশাপাশি আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই মেমোরাইজিং পার্টে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েশন, কারেক্ট স্পেলিং, ট্রান্সলেশন, ফ্রেজেস এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, এগুলোতে। এই কারণে তোমাদেরকে বলতেছি মাত্র শুরু হয়েছে অ্যাডমিশন প্রস্তুতি, এখন তোমার মাথায় প্রেসার কম, এখন তুমি মেমোরাইজিং পার্টগুলো, কারেক্ট স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এগুলো এখন তুমি যেভাবে শেষ করতে পারবা আরামসে ঠান্ডা মাথায়, যতদিন আগাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যে পরীক্ষা, এই যতদিন আগাবে তত তোমার মাথায় এই জিনিসগুলো আর ঢুকবে না। এই যে মেমোরাইজিং পার্ট না এখনো তোমার মাথায় ঢুকবে, এখন তুমি প্রেসার নিতে পারবা, কিন্তু তখন আর তোমার মাথায় এই মেমোরাইজিং পার্ট ঢুকবে না, মনে হবে যে এটা আমি ছেড়ে দিই। কেন 93% স্টুডেন্ট ফেল করে বুঝতে পারছো? এই মেমোরাইজিং পার্টের এই অংশটা স্কিপ করার কারণে বা না পড়ার কারণে। যাই হোক, এই কারণে আমি সবাইকে বলি যে অ্যাডমিশন মানে ভুল না করা,
যে ভুল করবে না, যে ভুল না করে সঠিক প্যাটার্নে সঠিক জিনিসগুলো পড়বে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ওকে, দেখো আমরা কোশ্চেনে চলে যাই। যারা ক্লাসটা এখনো বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে ফেলো। আমরা আজকে 3টা বই গিফট দিব। কয়টা বই গিফট দিব? 3টা বই গিফট দিব আমাদের 3টা স্টুডেন্টকে। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো কমেন্টে শেয়ারে, তারা 3জন পাবা 3টা বই গিফট। ওকে, তো দেখো আমরা শুরু করি। অ্যামাউন্ট অফ টাইম মানি ডিসটেন্স, একটা খুব খুব ফানি স্টোরি। দেখো ফানি একটা এক্সাম্পল, সবাই একটু খেয়াল করো। যদি আমি প্রশ্ন করি, দেখো আমি তোমাদেরকে বললাম যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা ইজ অথবা আর লার্জ অ্যামাউন্ট অফ মানি। দেখো এবার এখানে অ্যান্সার তোমরা কি করবা বলো? 10 লাখ টাকা, 10 লাখ টাকা ইজ বা আর এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। এখানে কি ইজ অ্যান্সার না আর অ্যান্সার? ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, দ্রুত সবাই বন্ধুদেরকে এখনই শেয়ার করো। তেজশ্রী দাস, তেজশ্রী কেমন আছো? তোমাকে মিস করি ক্লাসে। তেজশ্রী রেগুলার ক্লাসে পেতাম। মাশরাফি কেমন আছো ভাইয়া? আরমিন নিশু, নূর হোসেন নাহিদ, জেসকিয়া হোসেন, জেসিকা কেমন আছো? জেসিকা, জেসিকা অনেককে মেনশন করেছে মাশাআল্লাহ। জেসিকা লম্বা লিস্টে মেনশন করেছে, শেয়ারও করেছে। যাক, ওকে, সো আজকের ক্লাসে দেখো 3জন স্টুডেন্ট পাবা আমার 3টা অ্যাডমিশনের বই গিফট করো। এখানে অ্যানসার করো, শুধু শেয়ার মেনশন দিলে হবে না, অ্যানসারের দিকে মনোযোগ দাও। এখানে ইজ অ্যানসার না আর অ্যানসার বলো তো? আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদেরকে আমি করি, সেটা হচ্ছে 150 মাইলস, 150 মাইলস অজও আছে অপশনে, অয়ারও আছে। লং ডিস্টেন্স ফর আস করো, এ আর বি কোনটা কি সঠিক উত্তর বলো? 150 মাইলস 150 মাইল, এইটাকে আমরা সবাই উত্তর করব। রাইমা আফরোজ রিমি আছে, ইয়াসিন আরাফাত আল সাদি কেমন আছো? সাদি, খাদিজা শেখ, ইস্টার জাহান, কাশফিয়া, কাশফিয়া তুমি কি কনফিডেন্ট যে তোমার উত্তর এটা? জিসা রহমান, কাশফিয়া বলো তুমি কি শিওর যে ইজ হবে? ওকে, ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে নাই সবাই শেয়ার মেনশন করে দাও। আর আগামী কালকে লাইভ ক্লাস আছে রাত 9টায়, 3টা বই কিন্তু আজকে গিফট পাবো সবাই। ওকে, তো এখানে 10 লাখ টাকা মনে রাখবা, এটা দেখতে জিনিসটা প্লুরাল, দেখতে কি প্লুরাল? 10 লাখ টাকা মনে হয় যে বাবা 1 টাকা তো না, 10 লক্ষ টাকা, তো এটা তো অনেক টাকা, প্লুরাল এরকম মনে হয়। 150 মাইলস বা 150 কিলোমিটার, তো মনে হবে যে 150 কিলোমিটার, 1 কিলোমিটার তো না, 150 কিলোমিটার, এটা তো প্লুরাল, এটা প্লুরাল। তো দেখতে এরকম মনে হয়, ভাবলেও এরকম মনে হয় প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে ধরা হয় সিঙ্গুলার হিসেবে। যে কোনো কিছুর পরিমাণ, যে কোনো কিছুর পরিমাণকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। যে কোনো কিছু বলতে এখানে 3টা জিনিস গ্রামারে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে টাইম, মানি আর ডিস্টেন্স। একটা হচ্ছে টাইম, সময়। দেখো তোমাকে যদি বলি যে কোনো, মনে করো এটা একটা কোশ্চেন যখন স্টুডেন্টরা দেখবে, দেখো 20 ইয়ার্স, হ্যাঁ 20 ইয়ার্স হ্যাভ অথবা হ্যাজ পাস্ট, 20 বছর পার হয়ে গেছে। তো এখন 20 ইয়ার্স, যে কেউ ভাববে যে 20 বছর, 1 বছর তো না, 20 বছর প্লুরাল, কিন্তু না, এটাও সিঙ্গুলার। কেন এরা সব সিঙ্গুলার? কারণ অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, এইভাবে শব্দটাকে মনে রাখবা। অ্যামাউন্ট অফ টাইম, সময়ের পরিমাণ, অ্যামাউন্ট অফ মানি, টাকার পরিমাণ, সেটা যত পরিমাণই হোক, আজীবনী সিঙ্গুলার। আর ডিস্টেন্স, দূরত্ব, মানে কিলোমিটার, মাইল, সেন্টিমিটার, ফুট যা আছে, হ্যাঁ। তো অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স আজীবন সিঙ্গুলার হয়। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে ফেলো। ওকে, তো দেখো এটা কে কে বোঝা গেছে। অ্যামাউন্ট অফ টাইম, মানি এবং ডিস্টেন্স, এটা আজীবনী কি হবে? সিঙ্গুলার হবে। তো দেখতে প্লুরাল,
যে 10 লাখ টাকা, কিন্তু এদেরকে ইংরেজিতে গণনা করা হয়, ধরা হয় সিঙ্গুলার হিসেবে। সিঙ্গুলার অক্সিলারি কে ইজ, অজ, হ্যাজ, তো ইজ অ্যান্সার আর নয়। 150 মাইলস 150 মাইল, দেখে যে কেউ ভাববে প্লুরাল। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ফেল করে বলো? 93% স্টুডেন্ট কেন ফেল করে? 7% স্টুডেন্ট মাত্র পাস করে, চান্স পায় কেন? এই প্রশ্নে 150 মাইলস দেখে যে কেউ ভাববে প্লুরাল। প্লুরাল দিয়ে দাগাবে যে ওয়ার, ও 150 মাইল দেখে সাথে সাথে ওয়ার দাগাবে। এবার ওয়ার দাগানোর পরে ও নিশ্চিত যে আমার 15টা এমসিকিউর মধ্যে বাকি 14টা ভুল হইতে পারে, কিন্তু এইটা আমার 100% কারেক্ট, কারণ এখানে 150 মাইল আছে, আমি ওয়ার দিছি। 150 মাইল প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে ওয়ার হয়। হ্যাঁ, তো আমার এটা 100% কারেক্ট, বাকিগুলা ভুল হইতে পারে, এটা সঠিক, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই আগে ভুল। কারণ এই অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এই অ্যামাউন্টকে, ডিস্টেন্সের দূরত্বের পরিমাপকে সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তো অ্যান্সারটা ওয়ার না, অ্যান্সারটা হচ্ছে ওয়াজ। অ্যামাউন্ট অফ টাইম মানে ডিস্টেন্স আজীবন, সিঙ্গুলার। এরপর দেখো 20 ইয়ার্স, 20 বছর। তো যে কেউ বলবে 20 বছর, 1 বছর তো না, 20 বছর প্লুরাল। তো প্লুরাল হলে হ্যাভ অ্যান্সার, ভুল, হ্যাভ না। কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাজ, কারণ অ্যামাউন্ট অফ টাইম বোঝায়। অ্যামাউন্ট অফ টাইম মানে ডিস্টেন্স, আজীবনী সিঙ্গুলার হয়। এটা কে কে বুঝতে পারছো দেখো তো? তাইবা ইসলাম, তাইবা কি অবস্থা? অ্যামাউন্ট অফ টাইম মানে ডিস্টেন্স, আজীবন, সিঙ্গুলার। মুসাম্মদ ইশিতা আক্তার, হ্যাজ হবে সঠিক উত্তর। রাজন আহমেদ জুনিয়র, কি অবস্থা? রুকায়া জান্নাতুল রিনি, এস ইউ তানভীর, ফিজিক বানান কি লিখছো? ফিজিক এফ। আর যে জিহাদুল ইসলাম, তেজশ্রী দাস, সবাই দিকে খেয়াল করো। আয়মা হোসেন, রফিকুল ইসলাম। আজকে কিন্তু 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে পেয়ে যাবা। তো দেখো এইখানটাতে অ্যামাউন্ট অফ টাইম মানি এবং ডিস্টেন্স আজীবন ইংরেজিতে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এটা মাথায় রাখতে হবে। অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সর্বদা সিঙ্গুলার। সময়, টাকা, দূরত্বের পরিমাণ বোঝালে আজীবন সিঙ্গুলার হয়। তো 6000 টাকা, 6000 টাকা, ওয়াজ বা ওয়ার, কোনটা অ্যান্সার? 6000 টাকা ওয়াজ, সিঙ্গুলার। 5 miles is not a long distance, is 5 miles আর নয়, আর নয়, কারণ এগুলো সব সিঙ্গুলার। ওকে, এরপরে দেখো এই যে শব্দগুলো আছে, এটাকে অনেকে আছো তোমরা, এখানে কে কে আছো যারা ভাবো যে এভরিবডি এটা সিঙ্গুলার? কে কে ভাবো? সবাই ভাবে যে এভরিবডি মানে সবাই বা প্রত্যেকে। এভরিবডি মানে কি? সবাই বা প্রত্যেকে, এটা প্লুরাল। কিন্তু না, এভরিবডি প্লুরাল নহে, এভরিবডি সিঙ্গুলার, এভরিবডি সিঙ্গুলার। তোমাদেরকে শর্টকাট বলি, এই রুলটা প্রত্যেকে খেয়াল করো, এক কথা মনে রাখবা। ক্লাস আমি রুলটা বলার আগে সবাই একবার বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। দেখো একটা জিনিস মনে রাখবা, যে কোনো শব্দ যার শেষে ওয়ান বডি অথবা থিং আছে, কি সাবামিম, শেয়ার করো, ডিএস গোপন, ওয়ার্ক সিঙ্গুলার, হ্যাঁ, কাউসার আহমেদ, হৃদয়, নূরে জান্নাত। একটা চমৎকার শর্টকাট বলি তোমাদেরকে, যা কিছুর শেষে ওয়ান বডি অথবা থিং আছে তা সিঙ্গুলার। যা কিছুর সাথে ওয়ান বডি অথবা থিং আছে, ওয়ান বলতে দেখো এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরিওয়ান, আজীবন সিঙ্গুলার। যা কিছুর শেষে ওয়ান আছে তা আজীবন সিঙ্গুলার। ওয়ান বডি থিং, সংক্ষেপে মনে রাখবা। যা কিছুর শেষে বডি আছে, এনি বডি, নো বডি, সাম বডি, এভরিবডি, সিঙ্গুলার। যা কিছুর শেষে থিং আছে, থিং, যা কিছুর শেষে থিং আছে, যেমন এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, আজীবন সিঙ্গুলার। তো ওয়ান বডি থিং, তো এনি ওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, তুমি যেভাবে পড়ো, এই ওয়ান বডি থিং থাকলেই তারা আজীবন সিঙ্গুলার। ওয়ান বডি থিং, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। আবার ওয়ান থাকলে এনি ওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান। বডি থাকলে এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি। থিং থাকলে এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এগুলো সব সিঙ্গুলার হবে। সো অনেকে এভরিথিং শব্দটা দেখলে, এভরিবডি শব্দটা দেখলে ভাবে যে এটা মনে হয় প্লুরাল, কিন্তু মনে রাখবা এভরিথিং প্লুরাল না, এভরিথিং সিঙ্গুলার। এভরিথিং কি? এভরিথিং সিঙ্গুলার। এটা কি মাথায় ঢুকেছে ভালো করে? নূর জান্নাত, এলিফ জারা, আয়মা হোসেন, কেমন আছো সবাই? আরমান, এভরিওয়ান। দেখো তাহলে এটা কে কে বুঝেছে ভাইয়া? এলিফ যারা বুঝতে পারছো কিনা? সুরায়া, নূরে জান্নাত, জেসিকা, জেসিকা খেয়াল করো দিকে, ইশরাত জাহান, কাশফিয়া, বলো এটা কে কে বুঝতে পারছো? দেখো তো
ওয়ান বডি থিং সেন্টেন্সের শেষে থাকলে তারা আজীবন সিঙ্গুলার হয়। তো সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে এদের পরে হয়তো ইজ বসবে, নয়তো ওয়াজ বসবে, নয়তো হ্যাজ বসবে। ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল হলে সেখানে কি বসতো? আর ওয়ার, হ্যাভ। প্লুরাল হলে আর ওয়ার, হ্যাভ বসে, সিঙ্গুলার হলে ইজ, ওয়াজ, হ্যাজ বসে। তো এনিওয়ান, এনিবডি, এনিথিং, এরপরে ইজ, ওয়াজ, হ্যাজ। নোবডি ইজ, নোবডি ওয়াজ, নোবডি হ্যাজ, অথবা নাথিং ইজ, সামথিং ইজ। একটা প্রবাদ আছে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এই সামথিং, নাথিং দুইটাই সিঙ্গুলার। এভরিবডি, এভরিথিং, এভরিবডি সবাই ভাবে প্লুরাল, এভরিথিং সবাই ভাবে প্লুরাল। এভরিথিং মানে সবকিছু, সবকিছু মানে প্লুরাল, কিন্তু না, সবকিছুকে ইংরেজিতে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তো এদের পরে আজীবন সিঙ্গুলার ভার্ব হবে, হয়তো ইজ, নয়তো ওয়াজ, নয়তো হ্যাজ। ইজ, ওয়াজ, হ্যাজ হচ্ছে ইংরেজিতে সিঙ্গুলার অক্সিলারি। প্রেজেন্ট টেন্স হইলে ইজ হবে, পাস্ট টেন্স হইলে ওয়াজ হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে হ্যাজ হবে, কিন্তু হ্যাভ না। প্লুরাল হলে সেখানে হ্যাভ হতো। এটা জানতা কে কে বলতো? এটা ক্লিয়ার কে কে? জি ভাইয়া, গট ইট। কুঞ্জ, ডিএস গ্রুপ, আরজে রাহাত। মেনি থিংস আর, হ্যাঁ মেনি থিং প্লুরাল। এখন মেনি থিং বলতে একসাথে এরকম কোনো শব্দ নাই, মানে এভরিথিং যেরকম একটা শব্দ, এভরি বডি যেরকম একটা শব্দ, মেনি থিং না। মেনি যদি হয় তখন সেখানে নাফিজ। মেনি যদি কোথাও থাকে তাহলে মেনি থিং আলাদা জিনিস, একসাথে কোনো শব্দ না এভরিথিং এর মতো। আর মেনি থাকলে থিং এর সাথে একটা এস হবে, মেনি থিংস। মেনি থিংস, তো এইটা কিন্তু কোনো শব্দ না, দুইটা আলাদা শব্দ, কোনো একটা শব্দ না। মেনি থিং, মেনি আর থিংস। মেনি প্লুরাল, মেনি মানে অনেক, তো অনেক হলে থিং এর সাথে একটা এস হয়, প্লুরাল হয়। মেনি থিংস আর আউট অফ আওয়ার কন্ট্রোল, অনেক কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ক্লিয়ার? ওকে, এরপর দেখো রফিকুল, তেজশ্রী, প্রত্যেকের দিকে খেয়াল করো। এলিফ যারা, ইউপি উজ্জ্বল রয়। ওকে, তাবাসসুম শিমু, কখন ক্লাস শুরু হয়? আগামীকালকে ক্লাস 9টায়, আজকে 8টায় হয়েছে, আগামীকালকে অ্যাডমিশন ক্লাস আছে আবার 9টায়। সো এরা সব সিঙ্গুলার, এনিবডি, এনিথিং, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এবার তাহলে এখানে অ্যানসার কোনটা? এভরিবডি ওয়াজ বা ওয়্যার ক্রিটিসাইজিং এট হিম বিহাইন্ড হিজ ব্যাক। সবাই তার পিছনে, তার আড়ালে তার সমালোচনা করতেছিল। সবাই তার আড়ালে তার সমালোচনা করতেছিল। তো এভরিবডি, এখন এভরিবডি মানে সবাই বা প্রত্যেকে। যে কেউ ভাববে এখানে অ্যান্সার ওয়্যার, কিন্তু আসলে অ্যান্সার কি? বলো এখানে অ্যান্সার কি? মমিনা পূর্ব, কেমন আছো ভাইয়া? রফিকুল ইসলাম, হাসান রাজা, শেষ থেকে শুরু কেমন আছো? ডিএস গোপন, জেসিকা। ওকে, আমার অ্যাডমিশনের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। যারা অ্যাডমিশন ইংলিশের বেস্ট প্রিপারেশন চাচ্ছে, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট সব প্রত্যেকটা গ্রামার ধরে ধরে, মেমোরাইজিং পার্ট, রিটেন, হ্যাঁ এমসিকিউ সবকিছু, বিসিএস এর কোশ্চেন, ডিউ এর কোশ্চেন অল পেয়ে যাবো আমার এই ব্যাচে। তো যারা অ্যাডমিশন ইংলিশ নিয়ে বেস্ট প্রিপারেশন নিতে চাও, 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, দ্রুত সবাই ভর্তি দাও। ক্লাস শুরু সেপ্টেম্বর 1 থেকে। তো এভরিবডি কি হবে এখানে বলো তো? ওকে, কুঞ্জ, কুঞ্জ ঠিক আছে, হিমেল রহমান উত্তর সঠিক, সাদিয়া আফরিন সঠিক উত্তর, সোমায়া আক্তার নরিন সঠিক উত্তর। ওকে, তেজশ্রী দাস, অ্যাডমিশনের পেইড ব্যাচ কি ক্লাস শুরু হয়েছে? না, অ্যাডমিশনের পেইড ব্যাচে ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে। তো এভরিবডি সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হয়, ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার, আর ওয়্যার, হ্যাভ প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল লাইন হচ্ছে এই দুইটা। সিঙ্গুলার অক্সিলারি কে ইজ, ওয়াজ, হ্যাজ। প্লুরাল অক্সিলারি কে আর, ওয়্যার, হ্যাভ। যা কিছু প্লুরাল তারপরে হয় আর বসে, নয় ওয়্যার বসে, নয় হ্যাভ বসে। যা কিছু সিঙ্গুলার তারপরে হয় ইজ বসে, নয় ওয়াজ বসে, নয় হ্যাজ বসে। এনিথিং ইজ বা আর পসিবল ইফ ইউ বিলিভ। তো এনিথিং, থিং আছে লাস্টে। কারেক্ট অ্যান্সার ইজ, এনিথিং ইজ পসিবল, যে কোনো কিছুই সম্ভব। পৃথিবীতে বিশ্বাসীরা জয়ী হয়, যুক্তিবাদীরা না। যারা যুক্তি দেয়, এভরিবডি সিঙ্গুলার হলে ভার্ব আর হয় কেন? এভরিবডির পরে আর হয় না কোনোদিন, এভরিবডি ইজ হয় ভাইয়া। যদি কেউ মনে করে এভরিবডির পরে আর হয়, এটা ভুল কথা। আরমান নিশু, ইস্টারজান, কাশফিয়া সঠিক উত্তর, সাদিয়া আফরিন সঠিক উত্তর, সাবা খান সঠিক উত্তর, আরমিন নিশু, নাজমুল নাহার, ঋতু, রাইমা আফরোজ, রিমি, নাফিজ। নাফিজ, এবার সবাই এইটা অ্যান্সার করে দাও আমাকে। When the country suffer from anarchy, nothing dash control. দেখো, nothing dash control, nothing is, nothing was, nothing are, nothing being। কোনটা স্যাম্পল কোশ্চেনের সঠিক উত্তর কোনটা?
এইটা সবাই উত্তর করে দাও। স্যাম্পল কোশ্চেনের সঠিক উত্তর কোনটা? স্যাম্পল কোশ্চেন 1 নাম্বারটা অ্যানসার এইভাবে করবা, 1 দিয়ে আর এইভাবে উত্তর করবা, তাহলে আমি বুঝবো যে তোমরা স্যাম্পল কোশ্চেন উত্তর করতেছো। স্যাম্পল কোশ্চেন মানে এটা, উত্তর করো সবাই, 1 ডট আর এইভাবে অ্যানসার করো সবাই। করে এটার সঠিক উত্তর কি? স্যাম্পল কোশ্চেন করো তো। কি বুঝছো তোমরা? এই মুদ্রার সঠিক উত্তর হাসান রাজা, আল সাব্বির, কুঞ্জ, সাবা খান, তেজশ্রী দাস, আরজিরাহাত, নাফিস, সুমাইয়া আক্তার, নরিন। আজকে কিন্তু 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে 3টা স্টুডেন্ট পাবা, আমার 3টা বই গিফট, 3টা বই গিফট আছে। ওকে, কালকে 9টায়, কালকে বই গিফট পাবা 3 জন। তাহলে when the country suffer from anarchy nothing dash, তো suffers আছে ভার্বের v1, তার মানে প্রেজেন্ট টেন্স কে বোঝায়। suffers ভার্বের v1, when the country suffers আমার ভার্বের v1 থাকলে সেটা past tense was হবে না। আর being হওয়ার তো কোনো চান্সই নাই। আর এটা যেহেতু নাথিং সিঙ্গুলার হলে সেখানে আরও হয় না, তাহলে সঠিক উত্তর কে? ইজ। নাথিং ইজ কন্ট্রোল, নাথিং ইজ কন্ট্রোল। ওকে, বুঝতে পারছো? তো রাইমা, আফরোজ, রিমি, জিহাদুল সঠিক উত্তর করো ভাইয়া, ডিএস গোপন, সাদিয়া, এভরিওয়ান সঠিক উত্তর করতে পেরেছো। সো এই রুলটা মনে থাকবে সবাই যে এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরা আজীবন সব সিঙ্গুলার, চোখ বুঝে সিঙ্গুলার। তো এদের পরে কি হয়? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, ফিউচার টেন্স হলে হ্যাঁ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইজ ওয়াজ হ্যাজ, প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাজ বসে। আর শ্যাল, উইল, সিঙ্গুলার, প্লুরাল সবকিছুই বসতে পারে। আচ্ছা, এইখানে এই দুটো নম্বরে কল করে তোমরা আমার অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো। ক্লাস শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, কোর্স প্ল্যান সহ সমস্ত কিছু পেয়ে যাওয়া। এবার কালেকটিভ নাউন চিনো কে কে? বলতো কালেকটিভ নাউন চিনো? সমষ্টিবাচক নাউন, কয়েকটা সমষ্টিবাচক নাউনের অ্যানসার করতো যে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন কারা। যেমন ভাইয়া আমি যদি একটা শব্দ বলি ক্লাস, আচ্ছা একজন স্টুডেন্টকে নিয়ে কি ক্লাস হয় নাকি অনেক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ক্লাস হয়? অনেক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ক্লাস হয়। ফ্যামিলি, একজনকে নিয়ে কি ফ্যামিলি হয়? না, কয়েকজনকে নিয়ে ফ্যামিলি বা পরিবার হয়। তো যেটা হতে একাধিক ব্যক্তিবর্গের প্রয়োজন হয়, একাধিক বিষয়ের প্রয়োজন হয়, একাধিক ম্যাটারের প্রয়োজন হয়, এমন কিছু, এমন নাউন যা সমষ্টি লাগে হতে, তাকে বলা হয় কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক নাম। যেমন কমিটি, একজনে কখনো কমিটি হয় না, অনেকজন মিলে কমিটি হয়। যেমন ফ্যামিলি, পরিবার, একজনে ফ্যামিলি হয় না, অনেকজন মিলে ফ্যামিলি হয়। ক্লাব, তাই না? দেখো তো ক্লাব, একজনে ক্লাব হয়, একজনের দিয়ে একটা সংঘ বানানো যায় না, অনেকে মিলে করতে হয়। ক্লাস মানে শ্রেণী, একজনের নিয়ে একটা ক্লাস হয় না। তোমরা এই যে কতজন ক্লাস করতে সেটা। কংগ্রেস, আইনসভা, আইনসভা একজন কখনো আইন পাস করে না। বাংলাদেশে আছে 350 জন যারা সংসদে দাঁড়িয়ে হ্যাঁ ভোট অথবা না ভোট দিয়ে জয়যুক্ত করে। রিফাত মিয়া, খাদিজা, হিয়াস চৌধুরী, মইনুল ইসলাম, উলিদ্দিন, আফরোজ মিয়া, জি সবাই দিকে খেয়াল করো। তারপরে দেখো আর্মি, আর্মি একজনে কি আর্মি হয় না? জুরি, বিচারক মন্ডলী, একজনে বিচারক মন্ডলী হয় না, অনেকে বসে বিচার করে। তো এই কালেকটিভ নাউন, এদের ক্ষেত্রে তুমি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলো? এই কালেকটিভ নাউনটা এদের যে কেউ ভাববে যে ভাইয়া কালেকটিভ নাউন মানে অনেক মানুষ মিলে করে, তো কালেকটিভ যেমন আর্মি, একজনে আর্মি হয় না, অনেকে মিলে হয়, তো এটা নিশ্চিত প্লুরাল। কিন্তু না, কালেকটিভ নাউন সিঙ্গুলারও হতে পারে, কালেকটিভ নাউন প্লুরালও হতে পারে। কি বলতেছি আমি? এটা খুব ইম্পর্টেন্ট রুল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আফরোজা মিয়াজি, কি অবস্থা, কেমন আছো? এলিফ, যারা সবাই এখানে খেয়াল করো, কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কিভাবে হতে পারে ভাইয়া? আচ্ছা দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তোমরা এখানে যারা ক্লাস করতেছো, মনে করো 100 জন এখানে ক্লাস করতেছে লাইভে, হ্যাঁ? তো 100 জন স্টুডেন্ট, 100 জন মিলে একটা ক্লাস। এখন তোমাদেরকে আমি বললাম যে তোমরা আজকে সবাই একটা ফিল্ড রিপোর্ট করতে যাবা। তো ফিল্ড রিপোর্ট করতে তোমরা কোথায় যাবা? ফিল্ড রিপোর্ট করতে তোমরা যাবা হচ্ছে বসুন্ধরা গ্রুপে, হ্যাঁ বসুন্ধরা গ্রুপের অফিসে। তো তোমরা বসুন্ধরাতে যাবা, বসুন্ধরাতে গিয়ে তোমরা একটা ফিল্ড রিপোর্ট তৈরি করো, ওদের কি কি কোম্পানি আছে, কতজন কর্মী আছে, কত টাকা আয়, কত টাকা ব্যয়, ঠিক আছে?
কত টাকা ওরা সামাজিক কাজে দেয় এগুলা নিয়ে। তো তোমাদেরকে আমি বলছি তোমরা 100 জনের একটা ক্লাস, তোমরা সবাই চলে গেছো বসুন্ধরায়, গিয়ে ওইখানে একটা ফিল্ড রিপোর্ট তৈরি করছো। এখন তোমরা সবাই 100 জন মিলে একটা জায়গায় গেছো বসুন্ধরায়, একটা মাত্র জায়গায়, তাহলে তোমরা সবাই মিলে একই কাজ করছো। তাহলে গ্রামারে এটা দেখা হবে তোমরা সবাই মিলে একই কাজ করছো, বসুন্ধরা গ্রুপে গেছো, এইটাকে বলা হয় সিঙ্গুলার। এখন ক্লাসটা সিঙ্গুলার, এখন কালেকটিভ নাউনটা সিঙ্গুলার, কারণ তোমরা সবাই মিলে একটা কোম্পানিতে গেছো। কিন্তু আমি তোমাদেরকে যখন বলছি যে তোমরা 100 জন হচ্ছে তোমরা সবাই ফিল্ড রিপোর্ট করতে যাও, তোমাদেরকে বলছি ফিল্ড রিপোর্ট করতে যাইতে, এবার কি করছে এই 100 জন 10 জন 10 জনের আলাদা গ্রুপ হয়েছে। ঠিক আছে, 10 জন 10 জনের আলাদা গ্রুপ তৈরি হয়েছে, এরকম 10টা গ্রুপ হয়েছে। ঠিক আছে, 10টা গ্রুপ হওয়ার পরে এবার ওরা গেছে যমুনা গ্রুপের কাছে, এই যে যমুনা এলপিজ, আচ্ছা এরা গেছে পার্টেক্স গ্রুপের কাছে, পার্টেক্স গ্রুপ। এই 10 জন এরা গেছে কোথায়, এরা গেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। এরা গেছে স্কয়ার গ্রুপের কাছে। ঠিক আছে, আর এরা গেছে কোথায়, এরা গেছে মনে করো সিটি গ্রুপের কাছে। তাহলে এইবার তোমরা কি যারা স্টুডেন্ট ছিল তো ওরা কি একই জায়গায় গেছে না? এখানে এইবার ক্লাসের স্টুডেন্ট ছিল 50 জন, ওরা হচ্ছে ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, এরা ক্লাস 8-এ পড়ে, ওদেরকে বলছি ফিল্ড রিপোর্ট করতে, ওরা 50 জন 5টা গ্রুপে ভাগ হয়ে 5টা আলাদা আলাদা কোম্পানিতে গেছে। আর তোমরা ক্লাস 10-এর ব্যাচ, তোমরা সবাই বসুন্ধরা গ্রুপে গেছো। তাহলে যখন সবাই মিলে একই কাজ করে তখন সেইটাকে বলা হয় সিঙ্গুলার। আর যখন সবাই মিলে এক কাজ না, ভিন্ন ভিন্ন কাজ করে, মানে ক্লাস ঠিকই আছে কিন্তু তারা সবাই এক কাজ না, এক জায়গায় যাচ্ছে না, একই কাজ করতেছে না, ভিন্ন ভিন্ন জায়গায় যেয়ে করতেছে, ভিন্ন ভিন্ন ভাবে বসতেছে, ভিন্ন ভিন্ন ভাবে করতেছে, তখন তাকে বলা হয় প্লুরাল। সো কালেকটিভ নাউন সিঙ্গুলারও হতে পারে, কালেকটিভ নাউন প্লুরালও হতে পারে। আরমান আরফ, খাদিজা, আরমান নিশো, এটা কে কে বুঝতে পারছো বলো তো? শেখ শাহিদ তালুকদার, এলিফ জারা, রোজাইল তাবা। ওকে, দেখো রোজাইল তাবা, আজকে কিন্তু 3 জন 3টা বই গিফট পাবা, 3টা বই কিন্তু 3টা স্টুডেন্ট গিফট পাবা। যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছে, আমার এই বইটাতে তোমরা ব্যালেন্স টোফেল, অ্যাডমিশনের গ্রামার, এমসিকিউ, মেমোরাইজিং পার্ট সবকিছু বেস্ট হতে পেরেছে। আরেকটা জিনিস বলি, অ্যাডমিশনে টিকতে হলে অ্যাডমিশনের ইংলিশ প্রিপারেশন, যেখানে 93% স্টুডেন্ট ফেল করে, মাত্র 7% স্টুডেন্ট পাস করে, 7%। যারা পাস করে একটা জিনিস মনে রাখবা, বিসিএস এর কোশ্চেন আর ডিইউ এর কোশ্চেন মাস্ট তোমাকে কমপ্লিট করতে হবে। বিসিএস এর এবং ডিইউ এর এই দুইটা জায়গা থেকে হুবহু কোশ্চেন তুলে দেয়। গত বছরগুলোর বিসিএস এর কোশ্চেন থেকে হুবহু তোমাদের প্রশ্ন আসবে এবং ডিইউ এর গত বছরগুলোর কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন আসবে। কারণ বিসিএস ডিইউ এবার এর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস পেয়ে যাবা আমার পেইড ব্যাচে। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। ওকে, তো দেখো কালেকটিভ নাউন সবাই মিলে যদি বসুন্ধরা এক কাজ করে তখন সেটা সিঙ্গুলার, সবাই মিলে যদি ভিন্ন ভিন্ন কাজ করে তখন তাকে বলা হয় প্লুরাল। অ্যাডমিশনের পুরো কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে বিগত বছরের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন সবকিছু পেয়ে যাবো আমার কাছে। ওকে, সো এখন আমরা একটু তাহলে দেখি যে কালেকটিভ নাউন কিভাবে হয়। দেখো, তাহলে সবাই মিলে যদি এক কাজ করে তখন সিঙ্গুলার, সবাই মিলে যদি আলাদা আলাদা কাজ করে তখন সেটা প্লুরাল। এখন তোমরা ক্লাসে ঢুকছো, আমি তোমাদেরকে বললাম তোমরা বসো, তোমরা সবাই কি একটা সিটে যে বসো না যার যার আলাদা সিটে যে বসো? প্রত্যেকে যার যার আলাদা সিটে গিয়ে বসো, এইটা প্লুরাল। এইটা কি? এইটা প্লুরাল। কিন্তু তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা সবাই, হ্যাঁ তোমরা সবাই একটা ফিল্ড রিপোর্টে যাও এবং সবাই বসুন্ধরাতে গেছো, তখন একই জায়গায় গেছো। যদি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, পার্টেক্স গ্রুপ, স্কয়ার গ্রুপ ভিন্ন ভিন্ন জায়গায় যেত তখন সেটা প্লুরাল হতো। এই জিনিসটাই কালেকটিভ নাউন। তো দা জুরি, জুরি মানে বিচারক মণ্ডলী, কিভাবে বুঝবা যে যে কাজটা এরা করতেছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তো এর পরবর্তী নাউন বা প্রোনাউনের দিকে খেয়াল করলে, দা জুরি বিচারক মণ্ডলীরা ওয়াজ বা ওয়ার টেকিং দেয়ার সিটস ইন দা কোর্টরুম, তারা কোর্টরুমে বিচারালয়ে তাদের আসন গ্রহণ করতেছিল।
সিট নাকি সিটস, দেখো তো সিট নাকি সিট, সিঙ্গুলার নাকি প্লুরাল, সিট নাকি সিটস। আবার দ্য ক্লাস ইজ বা আর গোয়িং অন এ ফিল্ড ট্রিপ, ক্লাসটা আজকে কোথায় যাচ্ছে, একটা ফিল্ড ট্রিপে যাচ্ছে। তাহলে ফিল্ড ট্রিপস নাকি এ ফিল্ড ট্রিপ, একটা ফিল্ড ট্রিপে যাচ্ছে। তাহলে এইখানেই পার্থক্য। যখন জুরি বিচারক মন্ডলীরা সিটস গ্রহণ করতেছে, সিটস প্লুরাল এস আছে, তখন বুঝতে হবে তারা যার যার গিয়ে আলাদা আলাদা সিটে বসতেছে। তো এটা সিটস প্লুরাল, তখন অ্যান্সার ওয়ার প্লুরাল হবে, ওয়ার অ্যান্সার। আর দা ক্লাস, এইখানে ক্লাসের ছাত্রছাত্রীরা গোয়িং অন এ ফিল্ড ট্রিপ, সবাই মিলে ক্লাসের সবাই একটা ফিল্ড ট্রিপে যাচ্ছে। এখানে যদি থাকতো ফিল্ড ট্রিপস, যদি থাকতো ফিল্ড ট্রিপস প্লুরাল, ট্রিপস প্লুরাল, তাহলে কিন্তু আর হইতো, কিন্তু না, তারা যাচ্ছে একটা ফিল্ড ট্রিপে ইজ। তো সবাই মিলে যদি একই কাজ করে তখন তাকে বলা হয় সিঙ্গুলার, সবাই মিলে যদি ভিন্ন ভিন্ন কাজ করে তখন তাকে বলে প্লুরাল। অ্যাডমিশন নিয়ে যা যত প্রশ্ন আছে করে ফেলো। এলিফ যারা লিখেছে ভাই দাবি টপ পয়েন্ট থাকতে হলে কত মার্ক লাগবে মানবিকে, 70 টার্গেট করলে হয় না। যদি টপ করতে চাও, যদি তুমি টপ করতে চাও তাহলে 80 থেকে 85 লাগবে, 80 থেকে 85। আমি দাবির টপ রেজাল্ট একটু তোমাকে দেখাই। তুমি যেহেতু প্রশ্ন করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে, মানে 1 থেকে 100 এর মধ্যে থাকতে কত মার্কস পেতে হয়, সবাইকে আমি একটু দেখাই, কলেজ সহ নাম সহ, যে কোন কলেজ থেকে কত পেয়ে ফার্স্ট হয়েছে। সবাই একটু এখানটাতে নোটিস করো, তুমি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, যে ইউনিটেরই হও না কেন, সবাই একটু খেয়াল করো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ইউনিটে সায়েন্সে যারা পরীক্ষা দাও, সায়েন্সে ফার্স্ট হতে 81 মার্কস। দেখো নটরডেম কলেজ থেকে আদিব 2025 সালে, গত বছর 25 ব্যাচ, আদিব পাইছিল 81 এই ইউনিটে, 81 পেয়ে আদিব ফার্স্ট হয়েছে, ও ছিল নটরডেম কলেজে। আচ্ছা গত বছর 25 সালে বি ইউনিটে 87 পেয়ে ফার্স্ট হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের লুবাইনা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের লুবাইনা ফার্স্ট হয়েছে 87 মার্কস পেয়ে। তো তুমি যদি টপ করতে চাও, 1 থেকে 100 এর মধ্যে থাকতে চাও, তাহলে তোমাকে ওরকম 80, 82, ঠিক আছে, 80 থেকে 85 বা 87 এরকম একটা মার্কস তোমাকে থাকতে হবে, তাহলে তুমি 1 থেকে 100 এর মধ্যে মেরিট লিস্টে থাকতে পারবা। আর যারা কমার্সের আছে সি ইউনিটে, সি ইউনিটে গত বছর ফার্স্ট হয়েছে নটরডেম কলেজ থেকে হিমেল, হিমেল পেয়েছে কত, আমাদের হিমেল পেয়েছে 85 মার্কস সি ইউনিট থেকে। তো মোটামুটি দেখো তিনটাই 80-র উপরে, 81, 87, 85। তো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কেউ থাকো যে টপ করতে চাও, তাহলে 80 আপ থাকতে হবে অবশ্যই, তাহলে তুমি 1 থেকে 100 এর মধ্যে মেরিট পজিশন আসবে, এবং তুমি তোমার পছন্দের সাবজেক্ট ল, ইংলিশ, অর্থনীতি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, তোমার যেটা পছন্দের সাবজেক্ট সেটা তুমি নিয়ে পড়াশোনা করতে পারবে। ওকে, আফসানা সূচনা কেমন আছে আফসানা? আমি দেখেছি তেজশ্রী দাস, ওকে, মনিকা তাসনিম। তো কোশ্চেন দা জিপিএ 5 না পেলে মার্কস কাটে। মোহাম্মদ শাহাদাত হোসেন, তোমার এসএসসি আর এইচএসসি মিলে 20 মার্কস, এইচএসসি আর এসএসসি এর জিপিএ রে যোগ করে 2 দিয়ে গুণ দাও। মনে করো তোমার এসএসসি তে জিপিএ 4, এইচএসসি তে জিপিএ 4, 4 আর 4 8, তাহলে 8 গুণ 2, তাহলে 16 মার্কস তোমার 20 এর মধ্যে। আর আমার মনে করো এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, তাহলে জিপিএ তে 10 গুণ 2, তোমার জিপিএ রে 2 দিয়ে গুণ হবে, 20 এর মধ্যে 20 আমার। তো 20 এর মধ্যে যার জিপিএ 5 আছে সে 20 এ 20 পাবে, আর যার জিপিএ মনে করো এসএসসি তে 4 পাইছে, এইচএসসি তে 4 পাইছে, তার 8 দুগুণ 16, 20 এর মধ্যে তার মার্কস হচ্ছে 16। এইভাবে জিপিএ কাউন্ট হয়, বুঝতে পেরেছো? এভাবে হচ্ছে জিপিএ কাউন্ট হয়। তোমার এসএসসি আর এইচএসসি রে 2 দিয়ে গুণ করবা। ওকে, মইনুল ইসলাম বলতেন রাইম আফরোজ রিমি পাস মার্ক কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40% মার্কস পেতে হয় পাস করতে, 40% ঠিক আছে। পাস মার্কস হচ্ছে বাংলাতে এমসিকিউ, ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোতে 6 মার্কস, 6, ঠিক আছে। বাংলা 15টা এমসিকিউ এর মধ্যে তোমাকে 6টা কারেক্ট করতে হবে, ইংলিশ 15টা এমসিকিউ এর মধ্যে তোমাকে 6টা কারেক্ট করতে হবে, সাধারণ জ্ঞান 30টা, 30টার মধ্যে থেকে তোমাকে মিনিমাম 12 থেকে 13টা কারেক্ট করতে হবে, তাহলে তুমি পাস করতে পারবা। আমার অ্যাডমিশনের ব্যাচে ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, 1250 টাকা কোর্স ফি মাত্র। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত যাও। বিসিএস এর কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন সহ অল গ্রামার, মেমোরাইজিং পার্ট, এভরিথিং কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচে। তাহলে
এই কালেকটিভ নাউনের ব্যাপারটা বুঝাইতে পারছি। সবাই মিলে যদি বসুন্ধরা যায় তাহলে সিঙ্গুলার, সবাই মিলে যদি আলাদা আলাদা কোথাও যায় তাহলে প্লুরাল। ওকে, এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনটাতে যাবে এবং খুব খুব ইম্পর্টেন্ট। এসএসসি তে খাদিজা, তোমাদের এসএসসি তে কার কেমন রেজাল্ট সেটারও একটা ভূমিকা আছে আর কি, বুঝছো? ওকে, সবাই আমরা এইখানটাতে ফোকাস করব এখন। দেখো, এ নাম্বার অফ আর দা নাম্বার অফ এটা একেবারে সহজ জিনিস, কিন্তু পরীক্ষাতে ভাই বারবার আসে। এই রুলটা থেকে বিসিএস এও কোশ্চেন হয়। বিসিএস এই রুলটা থেকে বারবার প্রশ্ন আসে এবং বিসিএস এও প্রশ্ন হয় এখান থেকে। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ আমি এক কথায় তোমাদেরকে বুঝাই দিব, কোনো অসুবিধা হবে না। তোমরা বিসিএস দাও আর অ্যাডমিশন দাও, পানি মতো সহজে এটা অ্যান্সার করতে পারবা। একটা হচ্ছে এ নাম্বার অফ আর একটা হচ্ছে দা নাম্বার অফ। দা নাম্বার অফ, তো এ নাম্বার অফ মানে এক গুচ্ছ, এক গুচ্ছ বা কিছু সংখ্যক, কিছু সংখ্যক, এটা প্লুরাল। এটা কি? এটা প্লুরাল। আর একটা আছে দা নাম্বার অফ। দা নাম্বার অফ কি? এটা একটা সংখ্যা বোঝায়, সংখ্যাটি এত। সংখ্যাটি এত, বাস। এটা আজীবনী সিঙ্গুলার। তাহলে এ থাকলে সেটা প্লুরাল আর শুরুতে দা থাকলে সেটা সিঙ্গুলার। নাম্বার অফ, এই নাম্বার অফ এর আগে এ থাকলে এ নাম্বার অফ এটা প্লুরাল, আর নাম্বার অফ এর আগে দা থাকলে দা নাম্বার অফ এটা সিঙ্গুলার। আগে এইটুকু বোঝো। এবার আমি এক্সাম্পল দেব। দেখো এক্সাম্পলস গুলো খেয়াল করো যে এ নাম্বার অফ কেন প্লুরাল। মনে করো এ নাম্বারে একটা এক্সাম্পল করব আমরা, যে এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস মানে কিছু সংখ্যক শিক্ষার্থীরা। এবার অপশন অ্যান্সার করতে এখানে ওয়াজ আছে আর ওয়ার আছে। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ বা ওয়ার অ্যাবসেন্ট। আর এইটাও করো তো, দা নাম্বার অফ স্টুডেন্টস। দেখো the number of students who were absent dash 20 করো। এবার উত্তর করো তো দেখি এ আর বি কোনটা কোনটা অ্যান্সার বলো। রিফাত মিয়া ভাই রাইটিং অংশে কত পেলে পাস? শোনো, তুমি যদি এমসিকিউ তে পাস করতে পারো তারপরেই তোমার রিটেনের খাতাটা কাটা হবে। এমসিকিউ তে পাস করলে তোমার রিটেনের খাতা কাটা হবে। আর মার্কস হচ্ছে 8, 20 এর মধ্যে 8 পেলে তুমি রিটেনে পাস করবা। বাংলাতে 20 মার্কস, তাহলে 20 এর মধ্যে তোমাকে 8 পেতে হবে। ইংরেজিতে 20 মার্কস, 20 এর মধ্যে তোমাকে 8 পেতে হবে। ঠিক আছে, 40%। 20 মার্কসের 40% হচ্ছে 8 মার্কস। 40% ঢাকা বিশ্ববিদ্যালয় পাস, 33% না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক 40%। তোমরা যখন যারা চান্স পাবা, চান্স পেয়ে যখন প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনার্স মাস্টার্স কমপ্লিট করবা, আজীবনী 40% পাস। 33% কোনো পাস নাই। জিম চৌধুরী থ্যাংক ইউ, রাফিকুল ইসলাম, সাবা খান, তেজশ্রী, আরমান নিশু অনেককে মেনশন দিয়েছে। কত এখানে অ্যান্সার করো তাহলে। এখানে এ নাম্বার অফ আর দা নাম্বার অফ। তো এ নাম্বার অফ স্টুডেন্টস এটার বাংলাটা কি আগে তাই বলো। একগুচ্ছ বা কিছু সংখ্যক শিক্ষার্থীরা অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। কিছু সংখ্যক শিক্ষার্থীরা অ্যাবসেন্ট ছিল বা অনুপস্থিত ছিল। অ্যাবসেন্ট ছিল বা অনুপস্থিত ছিল, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় প্লুরাল। ঠিক আছে, তো প্লুরাল মানে কি করবো আমরা সেখানে? প্লুরাল মানে ওয়ার। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, কিছু সংখ্যক স্টুডেন্টরা অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, এরপরে দেখো দা নাম্বার অফ মানে সংখ্যাটি এত। তাহলে দা নাম্বার অফ স্টুডেন্টস হু আর অ্যাবসেন্ট, যে সংখ্যাটা
যে সংখ্যার স্টুডেন্টরা অ্যাবসেন্ট ছিল ড্যাশ 20। এখন অ্যামাউন্ট বা পরিমাণ আজীবনী সিঙ্গুলার হয়, এখানে 20 আছে, পরিমাণ ইজ 20। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর অ্যাবসেন্ট, যে সমস্ত শিক্ষার্থীরা অ্যাবসেন্ট ছিল তাদের সংখ্যাটা ইজ 20। তাদের সংখ্যাটা ইজ 20, সেটা হচ্ছে কত? 20। এখন এই একটু আগে তোমাদেরকে বুঝাইছি অ্যামাউন্ট বলতে সেটা সিঙ্গুলার বোঝায়। কি বোঝায়? সিঙ্গুলার বোঝায়। তো ইজ 20, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটাকে যদি তুমি ছোট করো তাহলে এরকম দাঁড়ায় দ্য নাম্বার ইজ 20। দ্য নাম্বার ইজ 20, হ্যাঁ, দ্য নাম্বার ইজ 20। এই কারণে দ্য নাম্বার অফ সংখ্যাটি, তো যখন দ্য নাম্বার অফ আসবে অবশ্যই ওই সেন্টেন্সের শেষে একটা সংখ্যা আসবেই আসবে, কিন্তু এ নাম্বার অফ এর ক্ষেত্রে কখনো সংখ্যা আসবে না। দা নাম্বার অফ আজীবন সিঙ্গুলার এই কারণে, কারণ দা নাম্বার অফ মানে একটা সংখ্যা বোঝাবে, আর সংখ্যা আজীবনী সিঙ্গুলার। ক্লিয়ার? যেগুলো কোনো কিছুর পরিমাণ বোঝায়। তো সেম ভাবে আমরা একটু এখানে খেয়াল করি, সবাই দেখো, এ নাম্বার অফ ভিজিটর্স, ভিজিটস বা ভিজিট দা এরিয়া এভরিডে। আর পরের কোশ্চেনটা দেখো, দা নাম্বার অফ পিপল অ্যাটেন্ড বা অ্যাটেন্ডস দা সেমিনার ওয়াজ 60। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার? এই স্যাম্পল কোশ্চেন সহ আমরা এটার উত্তর করব। এভরিওয়ান খেয়াল করো, তাহলে এ নাম্বার অফ ভিজিটর্স, হ্যাঁ, কিছু সংখ্যক ভ্রমণকারী এই জায়গাটা ভ্রমণ করে, কিছু সংখ্যক পর্যটক প্রত্যেক বছর এই জায়গাটা ভ্রমণ করে। তাহলে এ নাম্বার অফ ভিজিটর ভিজিটস নাকি ভিজিট? তো ভিজিটর্স এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক, এটা প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না। প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় নাকি হয় না? হয় না, তাই ভিজিট অ্যান্সার। এ নাম্বার অফ ভিজিটর ভিজিট দিস এরিয়া এভরি ইয়ার। কিন্তু পরেরটা দেখো, দা নাম্বার অফ পিপল যে সংখ্যক মানুষ অ্যাটেন্ড বা অ্যাটেন্ডস দা সেমিনার, সেমিনার অ্যাটেন্ড করেছিল ওয়াজ 60। কতজন? এই দেখো সংখ্যা। দা নাম্বার অফ মানে সংখ্যা আসবেই, দা নাম্বার অফ মানে কি? সংখ্যাটা আসবেই। তাহলে দা নাম্বার অফ পিপল কবে? এখানে উত্তর করতে সবাই, দা নাম্বার অফ পিপল ড্যাশ attend the seminar, the number of people attend বা attends the seminar was 6। তাহলে a number of plural, কিন্তু the number of কি? সিঙ্গুলার। তো the number of সিঙ্গুলার হলে ভার্বের সাথে s বা es, attends। the number of সিঙ্গুলার, the number of মানে কি? সংখ্যা বোঝায়। তাহলে যে সংখ্যক মানুষ সেমিনারে জয়েন করেছিল was 60, সেটা হচ্ছে 60 জন। কতজন? 60 জন মানুষ সেমিনারে জয়েন করেছিল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? এ নাম্বার অফ প্লুরাল কিন্তু দা নাম্বার অফ সিঙ্গুলার। এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার। এবার স্যাম্পল কোশ্চেনটা আমাকে করে দিলেই আমি খুশি। এ নাম্বার অফ পিপল আর ওয়েটিং ফর এ ট্রেন এট দ্য স্টেশন, ইজ ওয়েটিং, হ্যাজ ওয়েটিং। করো, এইটা উত্তর করো। এখানে সঠিক উত্তর কোনটা? এ নাম্বার অফ পিপল আর ওয়েটিং, ইজ ওয়েটিং, হ্যাজ ওয়েটিং, হ্যাভ ওয়েটিং, কোনটা সঠিক উত্তর? রিফাত মিয়া, শুক্রিয়া, মাজহারুল ইসলাম, জিম চৌধুরী, মনিকা, তাসনিম। মনিকার উত্তরটা কাছাকাছি গেছিল, মনিকা কাছাকাছি গেছিল। ওকে, এরপরটা সাদিয়া আহমেদ, এটা উত্তর করো সবাই। ঠিক আছে, এটা উত্তর করছো সবাই? দেখো, এ নাম্বার অফ পিপল, তাহলে এ নাম্বার অফ মানে কি? কিছু সংখ্যক। হ্যাঁ, রিফাত মিয়া ঠিক আছে। মুজাফফর হোসেন, ভালো আছি মুজাফফর, তুমি কেমন আছো ভাইয়া? কি অবস্থা মুজাফফর? তামিম হাসান, এলিফ জারা, মোহাম্মদ শাহাদাত হোসেন, জিম চৌধুরী, নাফিজ। এ নাম্বার অফ পিপল ড্যাশ। তো এ নাম্বার অফ মানে কি? কিছু সংখ্যক মানুষ। আর দা নাম্বার অফ মানে সংখ্যাটি। তো এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক মানুষ, তো আর ওয়েটিং, কিছু সংখ্যক মানে কি? প্লুরাল। আর ওয়েটিং ফর এ ট্রেন এট দ্য স্টেশন, স্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। কিছু সংখ্যক মানুষ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। এই নাম্বার অফ পিপল আর ওয়েটিং। তো
তো এটা প্লুরাল, কিন্তু এইখানে যদি এ নাম্বার না থেকে দা নাম্বার থাকতো তখন আবার ইজ ওয়েটিং হতো। কিন্তু দা নাম্বার অফ মানে কি সংখ্যাটা সিঙ্গুলার, আর এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক প্লুরাল। ওকে, সো এই হচ্ছে বিষয়টা। তোমাদেরকে একটা জিনিস বলি, আজকের ক্লাসে 3 জন স্টুডেন্ট পাবা আমার 3টা বই গিফট। অ্যাডমিশনের এটা বেস্ট গ্রামার, তোমরা ব্যারন স্টোফেলের রুলস সহ মেমোরাইজিং পার্ট, এমসিকিউ, গ্রামার, বিসিএস এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির লেটেস্ট কোশ্চেন সহ এভরিথিং পেয়ে যাবে এই বইতে। তো এটা 3টা স্টুডেন্ট গিফট পাবা, যে 3 জন আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন করেছো। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যারা লাইভ ক্লাসটা দেখতেছো প্রত্যেকে দেখো, তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাবা, সেটা হচ্ছে যে কোর্স প্ল্যানের লিংক। হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে বা মেডিকেল, জাবি, রাবি, জবি, চবি, গুচ্ছ, যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, তোমাকে 3টা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট। তো গ্রামারের কয়টা টপিক আছে? 23টা টপিক আছে। এই 23টা টপিকে আমি তোমাকে বস বানাই দিব, গ্রামারে তোমার কোনো ভয় নাই। এরপরে আসতেছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজেস এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, ট্রান্সলেশন, প্রভার্ব, এগুলো। তো মেমোরাইজিং পার্ট এটা ভেরি ভেরি ক্রুশিয়াল, কারণ ভোকাবুলারি যদি তুমি পড়ো তাহলে 15টা এমসিকিউ তোমার আসবে, 15টা এমসিকিউ তুমি বাংলা বুঝতে পারবা। যারা ভোকাবুলারি পড়ে তারা হচ্ছে সব একবারে বাংলা সহ উদাহরণ করতে পারবা, বাংলা সহ বুঝতে পারবা। আর ভোকাবুলারি না জানলে কিন্তু সহজ প্রশ্ন অর্থ বোঝা যায় না, অর্থ না বুঝলে কঠিন লাগে। আর ভোকাবুলারি জানলে বাংলা অর্থ বুঝতে পারলে সমস্ত প্রশ্নই সহজ হয়ে যায়। তো গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টের টপিক আছে কয়টা? 6টা। কয়টা? 6টা। এবার এই 2টা জিনিস থেকে আসবে এমসিকিউ। এদের থেকে কি আসবে? এই যে পার্টটা, এখান থেকে আসবে তোমাদের এমসিকিউ। ঠিক আছে, 15টা এমসিকিউ, আর সি ইউনিটে 12টা। তো এবার এই এমসিকিউ তে যদি তুমি 15টার মধ্যে 6টা কারেক্ট করতে পারো তাহলে তুমি পাস করলা। এবার তুমি পাস করেছো, এবার তুমি যদি এমসিকিউ তে পাস করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিটেনের খাতাটা কাটা হবে। এবার রিটেনে মার্কস কত? রিটেনের মার্কস হচ্ছে বাংলা আর ইংরেজি মিলায় 40 মার্কস। আর যারা কমার্সে আছো তাদের 4টা 5টা সাবজেক্ট মিলায় 40 মার্কস। ঠিক আছে, এই 40 হচ্ছে দেখো 20 20 40, বাংলায় 20, ইংরেজিতে 20। ঠিক আছে, সেখানে তোমাকে 8 পেতে হবে, মিনিমাম 40-এর মধ্যে 16 পেলে তুমি রিটেনে পাস করবা। ক্লিয়ার? আর রিটেনের খাতা তখনই কাটবে যখন তুমি এমসিকিউ তে পাস করেছো। তো 3 ভাবে প্রিপারেশন, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, একটা হচ্ছে রিটেন পার্ট। এই 3 ধাপের প্রিপারেশনই তুমি বেস্ট ওয়েতে, আমি তোমাকে 8টা 10টা 4টা 5টা 3টা 2টা সাবজেক্ট পড়াবো না, একটা সাবজেক্টই পড়াবো, অনলি ইংলিশ। কিন্তু স্পেশালাইজড ওয়েতে তুমি গ্রামার, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট সবকিছু একদম বেস্ট ওয়েতে তুমি পেয়ে যাবে এই ব্যাচে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে একটা জিনিস তোমাকে মাস্ট লাগবে, সেটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন প্লাস ডিইউ এর কোশ্চেন। তো বিসিএস এর কোশ্চেন তোমাকে অবশ্যই কমপ্লিট থাকতে হবে, ডিইউ এর কোশ্চেন বিগত বছরে অবশ্যই কমপ্লিট থাকতে হবে, সেই সাথে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, বিগত বছরের প্রশ্নের সিলেবাস ম্যাপিং করতে হবে। সিলেবাস ম্যাপিং হচ্ছে যে কোন টপিকগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, কোন টপিকগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, আর কোন টপিকগুলো থেকে কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে না। এই সিলেবাস ম্যাপিং গুলো তোমাকে কমপ্লিট থাকতে হবে। এই লিপ যারা ভাইয়া মেমোরাইজিং মনে থাকে না কেন, গতকাল আগে যা পড়েছি আদৌ মনে থাকে 2 দিন পর। আচ্ছা, এই লিপ যারা, এটা একটা সমাধান বলি, তুমি আজকে যা পড়েছো সেটা তোমার 40% থেকে 50% মনে থাকবে, আর বাকিটা তুমি ভুলে যাবা। কিন্তু যদি তুমি এটা আবার মনে রাখতে চাও সম্পূর্ণভাবে, তাহলে আগামী 7 দিন তোমাকে এটা আরেকবার রিভিশন দিতে হবে। আগামী 7 দিন তোমাকে আরেকবার এই জিনিসটা রিভিশন দিতে হবে। যদি তুমি রিভিশন করো, তুমি আজকে যে পড়াটা পড়েছো, কালকে যে পড়াটা পড়েছো, পরশুদিন যে পড়াটা পড়েছো, তুমি এটা যদি আগামী 7 দিনের মধ্যে আরেকবার রিভিশন দাও তাহলে এটা তোমার মাথায় স্থায়ী হয়ে যাবে। কিন্তু আজকে জাস্ট তুমি পড়েছো আর ওইটা খোঁজ নাও নাই 15 দিনের মধ্যে, কালকে একটা টপিক পড়েছো আবার 15 দিনের মধ্যে কোনো খোঁজ নাও নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু তুমি ভুলে যাবা। আর যদি মনে রাখতে চাও তাহলে আজকে যেটা পড়েছো সেটা নেক্সট 7 ডেজ এর মধ্যে রিভিশন দিতে হবে। এখন মনে রাখার আরেকটা টেকনিক আছে, যখন পড়বা অবশ্যই নোট করে করে পড়বা।
যখন পড়বা সবসময় নোট করে পড়বা, ঠিক আছে? যে টপিকে পড়ো নোট করে পড়বা। দেখো গ্রামার যখন পড়াই গ্রামার নোট করবা, মেমোরাইজিং পার্ট কিভাবে পড়বা আমি সব দেখাই দেবো, এগুলা রিটেন পার্ট সব বেস্ট ক্লাসেস তোমরা পাবা, 60 এর বেশি লাইভ ক্লাস পাবা। তো এইটা হচ্ছে তোমার কোর্স প্ল্যান। তুমি বাংলাদেশে যে ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন এই টপিকগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই টপিকগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। 23টা টপিক, এই 22টা সি ইউনিটের সাথে অ্যানালজি, টোটাল 23টা টপিক কমপ্লিট করতে হয় এমসিকিউ এর জন্য, গ্রামার পার্ট। আর এরপরে মেমোরাইজিং পার্ট, সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, কারেক্ট স্পেলিং, ফ্রেজ ইডিয়মস, গ্রুপ ভার্বস, এগুলা তোমরা পিডিএফটা পেয়ে যাবা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে, দুই জায়গায় পিডিএফটা পেয়ে যাবা। এরপরে আসতেছে অ্যাডমিশন রিটেন পার্ট, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং, সিলেবাস ডিসকাশন, ক্লোজ টেস্ট, এক্সপ্লেনেশন উইথ রেফারেন্স টু কনটেক্সট, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, চেঞ্জিং সেন্টেন্সেস, এক্সপ্লেনিং কনসেপ্ট, এগুলো সব রিটেনের টপিক। এগুলো তোমরা এখন বুঝবে না, আমি পড়াবো, পড়লে বুঝবা, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাডমিশনের এই বেস্ট প্রিপারেশন যারা চাও তারা যুক্ত হতে পারো আমার অ্যাডমিশনের ব্যাচে, যেটা 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এখন কোর্স ফি মাত্র 1250 টাকা। তোমার এই একটা ব্যাচের আমি এমন ভাবে প্রত্যেকটা টপিক কমপ্লিট করাবো যে এই ব্যাচের পরে তোমার অল ইউনিভার্সিটি, বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির জন্য তোমার ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। এমন না যে এইগুলো শুধু ঢাকা ইউনিভার্সিটির টপিক বা এইগুলো শুধু মেডিকেলের টপিক, এমন না। অল বাংলাদেশের পরিপূর্ণভাবে তোমার ইংলিশ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। সমস্ত লেকচার শিট পাবা, বিগত বছরের প্রশ্ন সমাধান, বিসিএস প্লাস ডিইউ দুইটাই। বিসিএস এর কোশ্চেন কিন্তু মাস্ট প্র্যাকটিস করতে হবে ঢাবির জন্য। এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাসে, স্মার্ট বোর্ড, ফ্রি হ্যান্ড রাইটিং সব কিছু তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। তো যারা এখনো ভর্তি হও নাই, কোর্স ফি মাত্র 1250 টাকা। টাকা জীবনে বহুত আসবে যাবে, কিন্তু এই সময়টা আর পাবা না। এখন যে টাইমটা অ্যাডমিশনের পিক প্রিপারেশন নেয়ার, 2 মাস পরে যদি এসে 12 লাখ টাকা দিয়েও বলো যে ভাই আমাকে ইংলিশ কমপ্লিট করা দেন, তখন আর সেই সুযোগটুকু থাকবে না। কিন্তু এখন তুমি 1250 টাকা একটা ইনভেস্টমেন্ট মনে করো, এটা একটা বিনিয়োগ তোমার নিজের পিছনে। তো কোর্স ফি এখন মাত্র 1250 টাকা। এই দুটো নম্বরে কল করে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা আজই যুক্ত হতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আজকে 3 জন স্টুডেন্ট বই পাবা। তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলো এখনই। অ্যাডমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে রোজাইল তাবা, জিহাদুল ইসলাম, এলিফ যারা, খাদিজা শেখ, আজকে 3 জন বই পাবা। কালকের ক্লাস আছে, আগামী কালকের ক্লাস 9টায়, নেক্সট ক্লাস আগামীকাল 9 PM। কালকেও কিন্তু 3টা বই গিফট থাকবে। ইয়ামাদা, আসেমন, সাগিরি, এভাপোরেটেড আরশিয়া। আচ্ছা, ইয়ামাদা কি অবস্থা? আসেমন, সাগিরি, আফরোজা মিয়াজি, এলিফ যারা, ওকে, নিপা শিকদার, ইকরাম সরকার, সামিউল হাসান। অ্যাডমিশনে তোমরা মেমোরাইজিং পার্টটা এখন থেকেই পড়া শুরু করো। সবাই মেমোরাইজিং পার্টটা এখন থেকেই প্রত্যেকে পড়া শুরু করে দিও, ওকে? ভাইকে বাচ্চা বাচ্চা লাগে কেন? আরে এলিফ যারা বাচ্চা, আমি সিনিয়র হইতে পারলাম না রে। রফিকুল ইসলাম, নাফিজ, ওকে? তো শুনো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আর বই বিজয়ীদের নাম, গতকালকের বই বিজয়ী 3 জনের নাম বলি, হ্যাঁ? তারা হচ্ছে যে রাইমা, আফরোজ, রিমি, মোহাম্মদ হাসনাত আর কুঞ্জ, এই 3 জন গতকালকের। আর আজকের যারা বই বিজয়ী সেটা আগামীকাল সকাল 11:30টায় এই যে পেজে লাইভ ক্লাস দেখতেছো এই পেজেই তাদের নাম ঘোষণা করা হবে। হ্যাঁ, 59 মার্ক পেলে চান্স পাবো। রিফাত মিয়া, 60 সেফ, 60 মার্কস পেলে তুমি চান্স পাবা, সাবজেক্ট একটা পাবা নিশ্চিত, কিন্তু 59 একটু কিছু কিছু সময় রিস্কি, বাট 59 আমি মনে করি তুমি চান্স পাবা। 59 মার্কস পেলে চান্স পাবা। মইনুল ইসলাম, ওলিদিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মইনুল ক্লাসে থাকবা? মইনুল কালকে ক্লাস আছে ভাই 9টায়, অবশ্যই চলে আসবা। মনিকা তাসনিম, সাস্টের জন্য কোন কোন কোশ্চেন বেশি ফলো করতে হবে? সাস্টের জন্য তুমি সাস্টের একটা প্রশ্ন ব্যাংক কিনে সাস্টের বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখো, যে কোন কোন প্যাটার্নে সাস্টের কোশ্চেন গুলো হয়, কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে কোনো বছরে আসে না। তোমার যদি স্পেসিফিক্যালি সাস্ট টার্গেট থাকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, তাহলে তুমি ওইটার একটা প্রশ্ন ব্যাংক কিনবা, কিনে ওইটার কোশ্চেনটা অ্যানালিসিস করো, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে দেখো, ওইগুলো কমপ্লিট করে ফেলো, রিভিশন দিয়ে ফেলো, বারবার চান্স পেয়ে যাবা সাস্টে। বাংলা অভিযাত্রী আর ইংলিশ আপনারটা, তাহলে রিটেন আর কিনবো আলাদা করে। রিটেনে তুমি বই পড়ে কখনো ওরকম লাভ হবে না। রিটেনটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হয়, স্যারদের ক্লাস থেকে আমি শিখাবো। বাংলার জন্য যদি অভিযাত্রী থাকে আর ইংলিশের জন্য যদি আমারটা থাকে, আর কোনো বই তোমার কেনা লাগবে না। আর রিটেনেরটা আমি বলবো সময়ের সাথে, যে যদি রিটেনে কোনো কিছু লাগে আমি বলবো সামনে গিয়ে। কিন্তু বাংলার জন্য অভিযাত্রী বইটা আমিও পড়েছি, আমার খুব পছন্দের বই বাংলার অভিযাত্রী, আমার খুব পছন্দের বই। আমি অভিযাত্রী পড়ে চান্স পাইছি। আর সাধারণ জ্ঞানের জন্য আমি জোবায়ের জিকে পড়তাম,
বুঝছো, আমার ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিট ডি ইউনিট দুইটাতে পরীক্ষা আছে, দুইটাতে আমি চান্স পাইছি, এবং আমার সময় জোগাড় জিকে অভিযোগটা এখান থেকে অনেক কমন আসছিল, এখনো আসে ওই বইগুলো থেকে কমন। মাজহারুল ইসলাম, ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তামিম হাসান, নেক্সট ক্লাস কবে ভাই? তামিম, নেক্সট ক্লাস কালকে 9টায়, আগামীকাল 9টায় ভাইয়া। আগামীকালকেও 3টা বই গিফট থাকবে তোমাদের জন্য, আগামীকালকেও 3টা বই গিফট থাকবে, ঠিক আছে? মেমোরাইজিং আইটেমের পিডিএফ আপনার কোর্সে থাকবে, হ্যাঁ থাকবে। সাগিরি থাকবে, ইয়ামাদা আসেমন সাগিরি, মেমোরাইজিং পার্টের পিডিএফ আমার পেইড ব্যাচে আমি দিয়ে দিব। আর পেইড ব্যাচে যারা যুক্ত হচ্ছে, এই বইটা তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, এটাতে তোমার পিডিএফ পড়া লাগবে না, ডিরেক্ট হার্ড কপি। এই সমস্ত রুলস, সমস্ত গ্রামার, বিসিএস এর কোশ্চেন, ডিউ এর কোশ্চেন সব তোমরা পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট তাদেরকে অবশ্যই বিসিএস এর কোশ্চেন কমপ্লিট করতে হবে। আর মইনুল লিখেছে আগে পাস করি ভাইয়া, হ্যাঁ পাস করবা মইনুল, পাস করবা ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, মেমোরাইজিং পিডিএফ পাবা, ইয়ামাদা আসেমন সাগিরি পিডিএফ পেয়ে যাবা। আর যারা এখনো যুক্ত হও নাই, মাত্র 1250 টাকা, কিন্তু ইংলিশের একটা স্পেশালাইজড প্রিপারেশন তোমার হোক, এটা আমি চাই। এই দুটো নম্বরে কল করো, তোমরা যুক্ত হতে পারো। ওকে, তেজশ্রী দাস, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আর আগামীকাল সকালবেলা কোন 3জন বই বিজয়ী হয়েছে সেটা ফেসবুকের এই পেজটাতে পেয়ে যাবা, যে পেজে তোমরা ক্লাস করতেছো এই পেজে সবাই পেয়ে যাবা আগামীকাল সকালবেলা, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, কালকে 9টার ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।